সেন্ট মার্টিনসটা শুধুমাত্র ওই নীলাঞ্জন দাম বলে না টোকেন রিওয়ার্ড, সেরকম একটা নজরানার মতন হয়তো নীলাঞ্জন দাম সেন্ট মার্টিনসটা মোহাম্মদ ইউনূস এখন বিক্রি করে দেখাতে চাইছেন যে দেখো আমি কিন্তু বড় ব্যবসাদার, আমি দেশের বিভিন্ন পার্ট ভেঙে ভেঙে বিক্রি করব। তা এটাই যদি পলিসি হয় তাহলে ভারত কেন নিজের যে জায়গাগুলো প্রয়োজন, রংপুরের কত দাম, চট্টগ্রামের কত দাম, এটা জানবে না নীলাঞ্জন দাম? হ্যাঁ, অ্যাবসলিউটলি ময়ূক। দেখো যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে ওয়াই আমরা এত বাংলাদেশ নিয়ে ইন্টারেস্টেড, কারণ যখন প্রতিবেশীর বাড়িতে আগুন লাগে সে আগুনের তাপটা কিন্তু নিজের বাড়িতেও সেই আগুনের তাপটা কিন্তু অনুভূত হয়। তো প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে বাংলাদেশে যদি আজকে যে কন্ডিশন হচ্ছে এবং এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস যেভাবে সেন্ট মার্টিনটা ইউএসকে দিচ্ছে, তারপর রাখাইন করিডোরে চীনকে দিচ্ছে, তো বেসিক্যালি উনি কিন্তু বাংলাদেশকে একটা প্রক্সি ওয়ারের, বিশ্বের দুটো বৃহত্তম শক্তির প্রক্সি ওয়ারের একটা ওয়ারফিল্ড হিসেবে বাংলাদেশকে কিন্তু উনি বানিয়ে দিচ্ছেন। এবং যে প্রক্সি ওয়ারের জন্য মানে আফগানিস্তানে কি হয়েছিল, একটা প্রক্সি ওয়ার হয়েছিল ইন বিটুইন রাশিয়া এবং আমেরিকার মধ্যে, কিন্তু আলটিমেট ধ্বংসটা হয়েছে কিন্তু আফগানিস্তান, আলটিমেট লুজার কিন্তু আফগানিস্তানের লোকজন। মোহাম্মদ ইউনূস কিন্তু তার ব্যক্তিগত স্বার্থের জন্য বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে একদম একটা সেকেন্ড আফগানিস্তান বানানোর জন্য কিন্তু উনি উঠে পড়ে লেগেছেন। মোহাম্মদ ইউনূস যখন একটা সোকল যে এটা কী বলে বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে যেটার কোনো বেস নেই, সেটার ওপর বেস করে উনি যখন ইউএস যেটা ডিপ স্টেটের মাধ্যমে যেভাবে উনি এসে বসেছিলেন, তখনই কিন্তু এটা বোঝা গেছে যে এটার পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রের পর্দাগুলো কিন্তু একের পর এক এখন বেরিয়ে আসছে। যেভাবে উনি ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য ওনাকে আবার, কারণ উনি যে লবির ছিলেন যে হিলারি ক্লিনটন এবং বিডেনের লবির ছিলেন, সেখান থেকে ওনাকে এখানে এসে বসানো হয়েছে। কিন্তু এবার যখন সেই হিলারি ক্লিনটন বা বিডেনরা এখন নেই ইউএসএ, এবং সেক্ষেত্রে ওনাকে কিন্তু এবার ট্রাম্পকে খুশি করার জন্য, কারণ ট্রাম্প আদতে একজন ব্যবসাদার, আর যেটা তুমি বললে যে ওদের অস্ত্র ব্যবসার ব্যাপারটা আছে, তাকে খুশি করার জন্য, কারণ ওনাকে এখন কিন্তু একটা সেফ প্যাসেজ নিয়ে ব্যাক টু ইউএস যেতে হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের যা কন্ডিশন হচ্ছে, বাংলাদেশের সমস্ত বণিক সম্প্রদায়, তাদের সমস্ত মার্চেন্টরা, তারা কিন্তু অলরেডি এই সো কল ইউনিট সরকারের উপর ক্ষেপে আছেন। কারণ ভারত যেভাবে তাদের বিভিন্ন করিডোরগুলো বন্ধ করেছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এবং মেডিকেল ভিসা বন্ধ, এবং আমি জানি না মানে এই রিসেন্ট একটা পাবলিশ হয়েছে যে সেনজেন ভিসা, মানে বাংলাদেশের যে মেন যে আয় সেটা কিন্তু ওদের রেমিটেন্স যেটা, সেটা কিন্তু মানে বিদেশে চাকরি করে বিদেশে কাজ করে সেখান থেকে। আমরা বলছি আমাদের বাংলাদেশের সাথে সকল বাণিজ্য চুক্তি আপনারা বন্ধ করেন, আমরা চাই বন্ধ করেন, আমরা স্বাবলম্বী হতে চাই আপনাদের জন্য। আরে বাবা, স্বাবলম্বীটা তুমি হবে কি করে? আচ্ছা আগে আপনি বলেন তো, আপনাকে বাংলাদেশিরা বাংলাদেশি মানে? হতে পারছি না, আপনার জন্য হতে পারছি না। আপনাকে বাংলাদেশিরা বাংলাদেশি মানে? আপনাকে বাংলাদেশিরা বাংলাদেশি মানে? না, আমি নীলাঞ্জন দাম আপনাকে একটু থামাচ্ছি। এই ভদ্রলোক খুব ইন্টারেস্টিং ভদ্রলোক, ইঞ্চি থোয়াই চিংমং সাক। আপনি একটু আপনার প্ল্যান অফ অ্যাকশনটা বলুন তো, কারণ আমার তো মনে হচ্ছে মোহাম্মদ ইউনূসের পর আপনি হয়তো প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীও হতে পারেন। প্ল্যান অফ অ্যাকশনটা কি? আপনারা স্বাবলম্বী কি করে হবে? আমাদের বাংলাদেশের যে নোবেল নরিয়ার ডক্টর ইউনূস আছেন, এটা আপনাদের দেশের প্রধানমন্ত্রী। আরে দোস্তারি, আমি তো বলছি মোহাম্মদ ইউনূসের থেকে বেশি ইন্টেলিজেন্ট আপনি বলুন যে আপনারা স্বাবলম্বী কি করে হবেন? ভারতকে আপনারা চান না, তাই তো? স্বাবলম্বী আপনারা করছেন যে আমাদের বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিয়ে যাচ্ছেন। এখন শেখ হাসিনাকে দিয়ে আপনারা আত্মসাৎ করেছেন, এখন আপনারা আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূসকে দিয়ে আপনারা আত্মসাৎ করতে পারছেন না। এই জন্য আপনারা এই সকল প্রপাগান্ডা গুলো ছড়াচ্ছেন, যাতে করে এখন আচ্ছা এই 12,000 কোটি টাকার যে হিসেবটা কিভাবে আপনার তৈরি করে আপনার উপদেষ্টারা, আমাকে একটা কথা বলুন না, ইঞ্চি থোয়াই চিংমং সাক, শুনুন না, এই উপদেষ্টারা এত দামি দামি গাড়িতে বাংলাদেশে হঠাৎ করে কি করে তাদেরকে এত দামি দামি গাড়ি তারা পেল কি করে? আমার কাছে হিসেব আছে, সরকার দিয়েছে, সরকারি আপনাদের সরকারি কোষাগারে আছে, এগুলা সরকারি গাড়ি ব্যবহার করছে। এটা কি ব্যক্তিগত গাড়ি নাকি? এটা সরকারি গাড়ি ব্যবহার করছে। এখন আপনাদের দেশের প্রধানমন্ত্রী 12,000 কোটি টাকা
এই যে 12,000 কোটি টাকা লুট হয়েছে কি হয়নি? বাংলাদেশের সাধারণ মানুষের 12,000 কোটি টাকা 9 মাসে লুট হয়েছে কি হয়নি? এই অবস্থা আছে নাকি? আমি বলছি 12,000 কোটি টাকা লুট হয়েছে কি হয়নি? না, হয়নি। মানে আপনি বলছেন এই ইউনূস সরকার কোনো লুট করেনি টাকা, কোনো ধরনের বিক্রি করে দেওয়ার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু করেনি। কিছু লুট করেনি। আপনি এবার বসুন, S-400, ব্রাহ্মস মিসাইল, অগ্নি মিসাইল, এগুলো নিয়ে একটু পড়াশোনা করুন। ময়ূক, চট্টগ্রামের এই ভদ্রলোককে আমি উপদেষ্টা হিসেবে দেখতে চাই ইউনূসের জায়গায়। অসাধারণ। দুটো ইনফরমেশন দিয়ে বলে শেষ করি। দালালিটা কোন পর্যায়ে হতে পারে শুধু 3টে ডেট দেখলেই বুঝতে পারবে। 5ই আগস্ট 2024 অগাস্ট বিপ্লব হলো, জামাতি বিপ্লব, বাংলাদেশ 4র্থবার স্বাধীনতা পেল, এবার বোধহয় 5মবার পাবে, এবং পুরো জিনিসটা কন্ট্রোল হলো ক্লিন্টন, বাইডেন, মেহফুজ আলম থেকে ইউনূস অবধি। কি শর্ত দিলেন ইউনূস? আমি উপদেষ্টার দায়িত্ব নেব, আমি ওইখানে উপদেষ্টার পদ নেব 8ই আগস্ট, তার আগে আমাকে একটা জিনিস করে দিতে হবে। রয়টার্সের রিপোর্ট, বিবিসির রিপোর্ট একটু খুলে আমাদের এই ফারুক ভাইকেও দেখে নিতে বলছি। 7 আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট গ্রামীণ টেলিফোনের যে ডিসপিউট ছিল 666 কোটি টাকা ওভারটার্ন করে, মানে আর ইউনূস সাহেবের বিরুদ্ধে 666 কোটি টাকা দিতে হবে না। 8ই আগস্ট উনি প্যারিস থেকে ফিরলেন এবং প্রধানমন্ত্রিত্ব বলবো না, উপপ্রধান উপদেষ্টার দায়িত্ব দিলেন। কি অসাধারণ চুক্তি! এই 3টে দিন দেখলেই বুঝতে পারা যায় কি লেভেলের দালালি। আমি ফারুক ভাইকে আমি একদম শেষে, ফারুক রহমান সাহেব, আপনারা কি সিরিয়াস? মানে দেখুন, আপনাদের টাকা লুট হচ্ছে, আপনাদের বাড়িতে আপনারা 20 লাখ 25 লাখ করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না, আপনাদের বেতন বৃদ্ধি হচ্ছে না, আপনারা এতটা কি করে এই মোহাম্মদ ইউনূসকে আশকারা দিতে পারেন? মানে আমার হাতেও যে তথ্য রয়েছে, ফারুক সাহেব কোটি কোটি টাকা প্রত্যেকটা উপদেষ্টা পাচ্ছে, লুট করছে এবং নিজেদের আখের গোছাচ্ছে। দেখুন, আমরা স্বাধীনতা পেয়েছি, আমাদের কাছে স্বাধীনতা হচ্ছে কত নম্বর স্বাধীনতা? আমার এই মুহূর্তে আপনি যেটা কথাটা উল্লেখ করেছেন, আমি আপনাকে স্পষ্ট ভাষায় কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে কাজ করছে, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। এখান থেকে যদি কেউ ফায়দা লোটার চেষ্টা করে, কোনোভাবেই সেই সুযোগ নাই। না, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেনা ভবনে আশ্রয় নিয়েছিলেন, এটা তো সত্যি কথা। সবসময়ের জন্য আপনারা প্রতিবেশী সুলভ আচরণ করেন। আরে বাবা, আমরা তো প্রতিবেশীর মতনই বলছি। আপনার বাড়িতে আপনারা আপনাদের মানুষজনকে মারধর করছেন, আপনাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা লুট হয়ে চলে যাচ্ছে, আমরা দেখেও না দেখার ভান করব? মিস্টার ময়ূক রঞ্জন, হ্যাঁ মিস্টার ফারুক সাহেব বলুন। কথা বলেন, একজন সাংবাদিক, একজন হোস্ট এইভাবে কথা বলাটা এটা নিন্দনীয় অপরাধ। সত্যি ঘটনা বলছেন তো। সাংবাদিকতা হচ্ছে একটি শ্রেষ্ঠ পেশা। এই পেশাটাকে যে যদি আপনি ভালোভাবে উপলব্ধি না করতে পারেন, এই পেশাটাকে অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধে যদি আপনি উপস্থাপন না করতে পারেন, এই পেশার থেকে আপনাকে সরে যাওয়া উচিত। মাসির চেয়ে সরে যাব। আগে রংপুর আর চট্টগ্রাম মাঙ্গে আজাদির এই কভারেজটা চলুক। অত্যন্ত অপরাধের কাজ আমাদের। ফারুক সাহেব, আমার সময় যেহেতু শেষ, আমি আবারও বলছি, বাংলাদেশের সাধারণ মানুষকে আপনাদের বিরুদ্ধে ভারত কোনোদিন ছিল না, এখনো নেই, কিন্তু আপনাদের দেশে কোটি কোটি টাকা লুট হচ্ছে, যে লুট করছে, যারা লুট করছে তাদের বিরুদ্ধে যে পরিমাণ কাগজ বেরোচ্ছে, সেগুলো নিয়ে মিডিয়া চুপ আছে আপনাদের দেশে। আমরা চুপ করে থাকবো? অন্যায় দেখেও যে চুপ করে থাকে, সে তো অন্যায়কে সমর্থন করে। আমরা কি করে সেটা হতে দেব? এবং ভারতের যে সমস্ত মানুষজন, পশ্চিমবঙ্গের যে সমস্ত মানুষজন যারা বারবার আমাকে বলছেন যে সোমবার, মঙ্গলবার, বুধবার প্রতিদিন কেন বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে, তার কারণ আবারও বলছি, পশ্চিমবঙ্গ থাকবে, ভারত থাকবে, সমস্ত কিছু থাকবে, কিন্তু পাশের দেশটা যদি একেবারে হুলিগানদের হাতে পড়ে যায়, পাশের দেশে যদি কোটি কোটি টাকা হঠাৎ করে কেউ নিয়ে চলে যায় এবং সেখানকার মানুষ যদি না খেতে পেয়ে মারপিট শুরু করে বা কাঁটাতার পেরিয়ে, কাঁটাতার বিহীন সীমান্ত পেরিয়ে আমাদের রাজ্যে চলে আসে, সামলাতে পারবো তো আমরা? আমাদের 10 জনের খাবার যোগান আমরা দিতে পারছি, 50 জনের দিতে পারবো তো? আমাদের 20 জনের চাকরি আমরা সুনিশ্চিত করতে পারছি, 30 জনের চাকরি সুনিশ্চিত করতে পারবো তো? অনুপ্রবেশ সমস্যা অনেকটা বন্ধ হয়ে যাবে যদি বাংলাদেশের
এই অস্থিরতা কমে এবং তার দায়িত্ব ভারতকে নিতে হবে, তার দায়িত্ব ভারতীয় মানুষজনকে নিতে হবে। রিপাবলিক বাংলা নেবে এবং ময়ূখ রঞ্জন ঘোষও নেবে। মোহাম্মদ ইউনুস আজও জবাব চায় বাংলা দেখেছেন। আমার ধারণা রাত 8টা থেকে 9টা জবাব চায় বাংলা হয়ে যাওয়ার পরে উনি বয়স্ক মানুষ, তাড়াতাড়ি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ুন। কাল কি হয় কেউ জানে না, গা ছমছম কি হয়, কখনো মজা কখনো ভয়। মোহাম্মদ ইউনুস, গুড নাইট। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।